বর্গমূল কেমন বর্গ হয়ে জানো তো? আয়ুষি বলো 2 এর বর্গ কত? 2 একটা সংখ্যা, এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে গুণ করলে হয় এর বর্গ। সমান সমান দিয়ে বলছি তাহলে 2 এর বর্গ 2 এর স্কয়ার। আচ্ছা এবার আমি বলছি 5 এর বর্গ 5 স্কয়ার 5 গুণ 5 মানে 5 এর স্কয়ার মানে 10 10 মানে 25 করে ধরে। তাহলে এখন দেখো 2 এর স্কয়ার মানে কত? 2 গুণ 2 মানে 4, 5 স্কয়ার মানে 5 গুণ 5 মানে 25। তাহলে আমরা এই যেটা করলাম এটাকে আমরা কি বলবো? বর্গ। কি বলবো এটাকে? মানে একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে ওর বর্গ আনবো। আমরা এটা তোমরা শিখেছো ক্লাস 5 এ। বলো বলো। আমরা এইবার যে পদ্ধতিটা শিখবো সেটা হচ্ছে বর্গমূল। কি শিখবো? বর্গমূল। মানে আমাদের কাছে সংখ্যা দেয়া থাকবে 4, আমাদের মাথার মধ্যে আনতে হবে 4 কোন দুটো একই রকম সংখ্যা মানে দুটোটা হবে 2 গুণ 2। ও তার মানে 4 মানে হচ্ছে 2 গুণ 2, 4 মানে 2 গুণ 2। এখন 2 গুণ 2 বা 4 কে যদি বর্গ করি, বর্গমূল করি, তাহলে যদি বর্গমূল করি তাহলে হবে কি? 2 গুণ 2 প্রমাণের মধ্যে 2 গুণ 2, তাই এই দুটোর মধ্যে একটা 2 নিতে হবে। তোমরা এইভাবে বলতে পারো যে 2 গুণ 2 মানে তো 2 স্কয়ার, তোমরা রুটের মধ্যে 2 স্কয়ারও লিখতে পারো। এই স্কয়ার আর রুট উঠে যাবে, তাহলে পুরো থাকবে শুধুমাত্র 2। স্যার আমি গুণ করে না দেখালে হবে? বোঝা গেল মোটামুটি? এইবার প্রশ্ন হচ্ছে যে এগুলো ছোট ছোট সংখ্যা, বলো বড় সংখ্যাগুলোকে কি ভেঙে দেখাতে হবে পড়ার সময়? কুড়ি করে দাদা মুখস্থ থাকলে ভাঙবে না। না কুড়ি করে স্যার সেটা নাকি বলছি রাফে করলে স্যারটা বলতে হবে না স্যার ছোট ছোট সংখ্যাই হোক না কেন সেই ক্লাসগুলো অঙ্ক দেখাচ্ছিলাম আমার স্কয়ার মুখস্থ ছিল তাই আমি দেখালাম বলতে তুই অঙ্ক মুখস্থ করেছিস আমাকে দেখাচ্ছিস আমাকে বল স্যারকে এই কোশ্চেনটা করলো স্যার এটা কত বলবো, কত এটা কি বলবে? স্যারগুলো সব মুখস্থ করবেন না। আজব জিনিস, অঙ্কের বেসিক ছোট ছোট হিসাব আমাকে মুখস্থ রাখতেই হবে। আচ্ছা আগে দাঁড়া, কোন স্যারকে শুনলি? বকুল না না অঙ্কের মাস্টারমশাই দেও না অঙ্কের মাস্টার না উনি ওদিকে আমি একটা ওই ঘুমানোর মাস্টার চাই হ্যাঁ ঘুমানোর মাস্টার পড়তে পড়ে না ওসব বলি ওটা অঙ্ক বলে মাস্টার দিছে। কখন যে আমাকে শাস্তি দেবে সেই নিয়ে বলে দেও স্যার আমাদের ক্লাসে কি ঘুরে পড়েছে আচ্ছা আমি একটা কথা বলি, শুনে নাও। ওটা ওটা সংস্কৃত স্যার ভালো করে শুনে নাও। অঙ্কে ভালো রেজাল্ট করতে গেলে ম্যাক্সিমাম অঙ্কের বেসিক যে উত্তরগুলো মুখস্থ করতে হবে। স্যারকে বলবা যে স্যার 2 যোগ 2 কত হয়? স্যার বলবে 4। স্যার আপনি মুখস্থ বললেন কেন? আপনি করে দেখান। কাছে একটা গাছে দুটো পাখি ছিল, আরেকটা গাছে দুটো পাখি। ও তাহলে গুনি 1 2 3 সেটা না 4। ও এইভাবে 4 এইভাবে বলতে হবে। এইটা বলে আমি এটা মুখস্থ, নামটা মুখস্থ করো না। ওই স্যার ওকে যে স্যার বলেছে না যে মুখস্থ, হ্যাঁ ওই স্যার আমাদের ক্লাসে পরীক্ষার হলে কি ঘুম করেছে? ঘুমান না। ওই ঘুমাতে স্যার ঘুমাতে আমি ওটাই বলছি যে অঙ্কের ক্ষেত্রে অঙ্কের সূত্র মুখস্থ করো। তাতে সেটা টাকা না সত্যি কি ফালতু অদ্ভুত 12 স্কয়ার 144 হ্যাঁ এটা নাকি মুখস্থ এটা বলি স্যার আমাকে একটু দেখে ক্লাস তো আমাকে পুরো জলে রাগ একদম জ্বলে পুরো যায় দেখলে মনে হচ্ছে যারা পারে তাদেরকে দেখলে একদম জ্বলে পুরো শেষ নি মনে হচ্ছে কত রাগ বের করে খিচিয়ে যাবে সাথে স্যার যখন খাতাতে আর যখন খাতা দেখাতে যাবে নিজেই বলবে খাতা দেখাতে আসিস না কেউ আর যেই খাতা দেখাতে যাবো তখনই কুত্তার মতন ছেড়ে গেল তাই দেবে স্যার 27 স্কয়ার 229 700 ওই স্যারকে দেখলে আমার রাগ উঠে হ্যাঁ সেন্টি স্যার বলছে কি করে হলো আমাকে বুঝাতে স্যারের মুখস্থ নেই, আসল কথা হচ্ছে ওইটা যে আমার মুখস্থ নেই, ওই জন্য করে দেখাও। তাই দেখে দেখে আমি করে নেবো। এটা বলো স্যার শুনুন একটা চোখ না এইটা চোখ মারবে না এইটা চোখ মারবে চোখ মারে সত্যি একটা চোখ মারবে আজ যে শোন না, অঙ্কের ক্ষেত্রে ছোট ছোট জিনিস মুখস্থ করো। শিওর 1 নাম্বার প্রশ্ন
আচ্ছা এই চ্যাপ্টারের অঙ্কগুলো না বেশি জিনিস মনে রাখবে, ভালো করে শোনো। বর্গমূলের অঙ্ক, ঠিক আছে? কোশ্চেন তোমরা শুধু বর্গের স্ট্রাকচার, এটা বর্গ, এটা একটা বর্গের স্ট্রাকচার আছে, ভালো করে দেখো। এই হচ্ছে আমাদের হচ্ছে একটা বক্স, বর্গমূলের অঙ্ক বলতে তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্রাকার বক্স। বর্গক্ষেত্রের বক্সের মধ্যে তুমি ভাবো যে আমরা এই ছোট কাটাকুটি হয়েছে না, কাটাকুটি ফালতু কথা বলবো না। দেখো কাটাকুটি খেলার বক্সের বৈশিষ্ট্য কি? এই যে লম্বা লম্বা দাঁড়িয়ে আছে এগুলোকে কি বলা হয়? লম্ব বা স্তম্ভ। আর এগুলো শুয়ে শুয়ে আছে সারি, তাহলে এগুলোকে বলা হবে কি? লম্ব। এগুলোকে বলা হবে সারি বলা হবে। বৈশিষ্ট্য কি দেখো? লম্ব বা স্তম্ভ একই জিনিস। আচ্ছা এবার দেখো এদের বৈশিষ্ট্যটা দেখো। বৈশিষ্ট্য কি? দেখো এই যদি এটা বর্গাকার ক্ষেত্র হয়, প্রত্যেক লম্বতে কতগুলো কোণ আছে? প্রত্যেক সারিতে কতগুলো কোণ আছে? তিনটে। তার মানে কি? আবার দেখো বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য কি জানো? যে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য যেমন অন্য বাহুর দৈর্ঘ্য তেমন, ঠিক আছে? এবার কোশ্চেনে দেয়া থাকবে টোটাল কোণের কথা। কোশ্চেন কি দেয়া থাকবে? টোটাল কোণ। টোটাল কোণ কটা আছে? আরে অত স্পিডে উত্তর দেওয়ার কিছু নেই তো, শুনে শুনে বল, 9টা। এবার প্রশ্ন হচ্ছে যে যদি এই বর্গক্ষেত্রাকার বক্সের মধ্যে 9টা কোণ থাকে, তাহলে একটা সারিতে কটা কোণ আছে? ওরকম হবে না, তাহলে বলতে হবে কি আমরা এটাকে রুট করে পাবো রুট ওভার 9 কি? এবার আচ্ছা এবার হ্যাঁ যে কোনো একটা স্কয়ারের রুট দিয়ে কি হবে? শুধু 3 বেরিয়ে আসবে, বুঝা গেল? তাহলে বর্গ মানে কি বুঝলাম? পুরো বক্সটা। বর্গ মানে পুরো কোণ, আর বর্গমূল মানে এখানকার যে কোনো একটা বাহু, হলো? এইবার হচ্ছে মজা, এইটুকুনি সব বেশি অঙ্ক এগুলোই থাকবে, মানে যা সংখ্যা থাকবে দুটো বার করে দুটো ভার কথাটা কে বলবে? দুটো ভার বলেছে চিহ্নটা লিখে দেবে, দুটো ভার দিতে হবে না? এইবার বলা হলো যে আমার ভাই সোনার চাঁদ একটা কাটাকুটি ছক এঁকেছে। ছক আঁকার পর প্রত্যেক ছকে একটা 5 টাকার কয়েন আর একটা 1 টাকার কয়েন রেখেছে। বেশি বলবো না, চুপ থাকো, ঠিক আছে? এইবার কোশ্চেন এইভাবে বলবে যে তার ওই বাক্সের মধ্যে টোটাল 54 টাকা আছে। টোটাল বাস্কের মধ্যে কত আছে? 54 টাকা। তাহলে বাস্কের একটা বলবে যে বাস্কের তাহলে দৈর্ঘ্য কত? তাহলে কি বলবে? তো বা বাস্কের লম্বের মধ্যে কটা কোণ আছে, আমি কিছু বলে দেব, এটা ভালো করে বুঝবা। এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে 54 যে সংখ্যাটা পেলাম, সেই সংখ্যাটা কি করে পেলাম? সেই সংখ্যাটা দেখো কোপের সংখ্যা তো আছে, কোপের সংখ্যা তো আছে, সঙ্গে প্রত্যেক কোপে কত টাকা করে আছে সেটা কিন্তু এর মধ্যে গুণ করা আছে। বোঝা গেল কি গেল না? প্রত্যেক কোপে যত টাকা আছে সেটা কিন্তু টোটাল নাম্বার কোপ দিয়ে গুণ করা আছে। আমার সবার প্রথম দেখো এক বাস্কের একটা দিকের ঘর বার করার জন্য আমার বাস্কের টোটাল কোপ নাম্বার লাগবে। টোটাল কোপ নাম্বার এখানে দেওয়া নেই, তার মানে স্যার 9 কে দিয়ে 54 কে ভাগ করতে হবে না। টাকা 54 টাকা ছিল, তাহলে প্রত্যেক খোপের টাকা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কি পাবো? প্রত্যেক খোপের সংখ্যা, টোটাল খোপের সংখ্যা। 54 কে 9 দিয়ে ভাগ করলে এই না, 54 কে 6 দিয়ে ভাগ করলে 9। তার মানে কি পেলাম? যে টোটাল যে টাকাটা ছিল তাকে আমরা ভালো করে এই জায়গাটাতেই অঙ্ক ভালো করে শুনতে, টোটাল যে টাকাটা আছে তাতে একটা খোপের টাকা, তাতে একটা খোপ একজন ক টাকা দিচ্ছে সেটা থেকে ভাগ করতে হবে। বুঝা গেল কি? বলে যে টোটাল তো টাকা দিয়ে দিয়েছে আমাকে, আমার দরকার কি? আমার দরকার হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য দরকার, একটা বাহুতে খোপ সংখ্যা কতটা দরকার, তো এইটা জানার জন্য আমার দরকার টোটাল খোপ। টোটাল খোপকে রুট ওভার করলেই তো আমি একটা খোপ পাবো, এই একটা লাইনের খোপ পাবো, বুঝতে পেরেছো? টোটাল খোপ কি করে পাবো? টোটাল টাকাকে একটা খোপে যত টাকা আছে সেটা দিয়ে ভাগ করো। একটা খোপে ক টাকা আছে? 6 টাকা আছে। টোটাল খোপে টোটাল টাকাকে একটা খোপে রাখা টাকা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে পাবো আমরা টোটাল খোপ সংখ্যা, টোটাল বাস্কের টোটাল খোপ সংখ্যা হয়ে গেল।
এই টোটাল সংখ্যাকে যদি আমরা রুট করি তাহলে পাবো কি পাঁচের একটা লাইনে কটা বসে আছে। তাই অঙ্কটা কিন্তু কোনো কোনো অঙ্ক সরাসরি দেওয়া থাকে, কোনো কোনো অঙ্ক পুলিশ বলে দেবে যে মানে টোটাল যে ক্ষোভ আছে প্রত্যেকটা ক্ষোভে এত টাকা করে আছে, বোঝা গেল। এই জাতীয় অঙ্ক তোমাদের এই দুটো পদ্ধতিতেই আছে, বোঝা গেল। হয় ডাইরেক্ট স্কোয়ার করলে মিলে যাবে, অথবা যে আচ্ছা মনে রাখবে যে অত ভাবা না ভাবলে চলবে, শুধু মনে রাখবে যে কোশ্চেনে যদি বলে দেয় যে প্রত্যেকজন এত টাকা করে দিয়েছে, ওই অত টাকা দিয়ে আগে ভাগ করে নেবো, তারপর রুট করবো, তাহলেই হয়ে যাবে। আর বেশি লেখালেখি করবো না, বেশি লেখালেখি করলে মুশকিল। হ্যাঁ বোর্ড মোছার মন দিতে না। আচ্ছা এবার চলে আসি বর্গমূলে। দেখো বর্গমূল মার্কেটে খুব খালি করে, ওই জন্য এরকম দেখা যাচ্ছে। তাহলে এখন সর্বপ্রথম জানতে হবে যে স্যার বায়ু দূষণ হচ্ছে স্যার। আচ্ছা তোমাদের কিন্তু ভাগ পদ্ধতিতে বর্গমূল জানতে হবে, আশা করি জানা আছে। ভাগ করে ওইটাকে স্কয়ারে বের করে দিতে হবে। ঠিক এটা জানি না। দেখাবো দেখাবো। পেজ নাম্বার 206 কোষের দিকে 18.1 বার করো। করেছি। ওখানে ভাগ করে দাও দিতে। পেজ নাম্বার 206 ওই নিচে বোতল আছে। ওখানে নিয়ে যাও, দুটোই নিয়ে যাও। আর তো আর কোষে দেখি কত 18.1 ওর থেকে 18.1 লিখিতটা মুছে দিলাম। এক নাম্বার কোশ্চেন, কোশ্চেন বুঝা গেছে কি করতে হবে। করে বল, করতে হবে খাতায়। কোথায় বলবো? বলবো? আচ্ছা বলেছে নিসারের যদি ফলের মুখস্থ বাগান করে তাহলে থেকে মুখস্থ করবো তো। নিসারের ফলের বাগান থেকে 441টি কমলালেবু তোলা হয়েছে। নিশানের না। অনেকগুলি ঝুড়িতে রাখা হবে, যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা। কি বলেছে? যতগুলি ঝুড়ি ততগুলি প্রত্যেক ঝুড়িতে কমলালেবু। তার মানে বুঝিয়ে নিচ্ছ কি করতে হবে, টোটাল সংখ্যাটাকে গুণ করতে হবে। স্যার দাঁড়ান আমরা করে নিই। করে ফেলো। 441 কে রুট ওভার করো। 441 কে রুট ওভার করো। রুট ওভার করার দুটো পদ্ধতি আছে, তোমরা ভাগ পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো অথবা উৎপাদক বিশ্লেষণও করতে পারো। শ্রীগণনা পদ্ধতি করো। আমি এটা বোর্ডে লিখে দিই। মোট কমলালেবু স্যার হয়ে গেছে। আমি কিছু লিখি না, আমি শুধু একবার উত্তর বসে একবার উত্তর বসাতে যাবে না। না মানে আমি পুরো ক্যালকুলেশন দেখিয়েছি। তাহলে লেখো, লেখালেখি করো। আলে কি লিখো? উত্তর লেখ। কোনটা দিয়েছি? আচ্ছা হয়ে গেছে। নাসো না হয়ে গেছে স্যার। আমার নিচে হচ্ছে বলার দরকার নেই। হয়ে গেছে। ঠিক আছে। তবে এটা 1500 কুড়ি। তাও 2 লাখ ঠিক ঠিক। এই দুইটা কি? ঝুড়ি ঝুড়ি ওই ওই এটা কি ঠিক আছে? আর লিখ। আমার তো 15 দিচ্ছে। এটা 15 কুড়ি। আমি বলছি আমার উত্তর হচ্ছে 2 লাখ। আমার 2 লাখ। সমান সমান। আচ্ছা প্রত্যেক ঝুড়িতে কমলালেবু কি করে থাকবে, টোটাল কমলালেবুর সংখ্যাকে আমরা কি করবো, রুট ওভার করবো। হ্যাঁ স্যার এইভাবে লিখতে হবে। হ্যাঁ লিখতে হবে। কিন্তু আমি ক্যালকুলেশন করে নিচে উত্তর করছি। নিচে এক লাইন উত্তর লিখবো, আমি তো লিখেছি উপরে লেখা। আমি উপরে লেখা লিখতে লিখেছি। হবে। তাহলে এটা হবে না লিখলেও চলে, দেখো 2 মার্কে দিলে তারপর লিখে দিই। স্যার এক এটা মার্কে উপরে লিখে লিখে এখন লিখে তখন তো বলেন স্যার এটা 21 কিন্তু স্কুলে বলে উপরে লিখে 21 কি উত্তর লিখতে হয়। তারা স্যার কথা বলছে। যে কোনো একটা করো তাহলেই হবে।
তোমরা ক্যালকুলেশন করলে স্যার 21 গুণ 21 হবে 21 পাঁচ হবে। নাম্বারের গুলো তো বড় 21 ছয় আছে। এমনি দুই মার্কসের গুলো এভাবে করো। না না আমি কাই আচ্ছা এবার শোনো, তাহলে এখন 441 কে ভাঙতে হবে, বলো আয়ুষী। 441 কে উৎপাদকে ভাঙছি, কত দিয়ে ভাঙবো? 21 কি স্যার 21 হবে 5 তুমি দেখো 2 দিয়ে বিভাজ্যতা শর্ত করতে হবে, 2 দিয়ে দেখো বিভাজ্য হচ্ছে কিনা, বুঝছে? বুঝছে না? কি করে বুঝলে? দাঁড়ান বলছি কি করে? কোন সংখ্যার এককের ঘরে যদি 0 2 দুই অথবা 4 6 8 মানে থাকে, জোড় সংখ্যা থাকলে মানে জোড় সংখ্যা থাকে, তাহলে সেটা এখানে আছে। এবার 3 দ্বারা দেখি, 3 দ্বারা বিভাজিত শর্ত সংখ্যাগুলোকে যোগ করে যেটা বেরোবে 3 দিয়ে ভাগ করতে হবে। যোগ করো, কত হয়? হ্যাঁ এটা যাবে 4 4 1 কত দিয়ে যায়? 4 4 1 যোগ করলে কত হয়? 9 হয়, তাহলে 3 দিয়ে যাবে। এটা কি 3 দিয়ে করলে ওকে বলতে দাও, বেশি বকো না, তো পরের অঙ্কটা করো। 21 3 দিয়ে করলে 21 হয়। মুখস্থ সবই কি মুখস্থ চালাবা? 4 কে 3 দিয়ে ভাঙতে হবে। এবার নামটা পড়ে বলো যে কত যাবে, 3 এর নামটা। আবার এত নামটা কি বলে বলো? 4 আছে, ছোট সংখ্যা নিতে হবে 4 এ। কত নম্বর নিচে ঘরে? 3 দুগুণে 6 হয়, 4 থেকে বেশি। 1 ভাগফলে 3 এর কে 3। এখন মনে মনে বাদ দাও, 4 থেকে 3 বাদ দিলে 1। এবার ওই মনে মনের 1 এর পাশে 4, কত হলো? 14। পাশে 4 মানে 14। এবার 3 এর নামটা করে 3 4 12। মনে মনে বাদ দাও, 14 থেকে 12 বাদ। 2 2 এর পাশে 1, কত হলো? 21। 3 এর নামটা বলো, শুয়ে বলো। 147 কে কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে যাবে? 3 দিয়ে যাবে? আরে করবো না, যোগ যোগ তো পারো, যোগ করো। যাবে 3 দিয়ে? 3 দিয়ে যাবে, তাহলে 3 দিয়ে ভাগ করে দেবো। 1 কে তো যাচ্ছে না, তাহলে 14 নিয়ে করবো। যেমন বলো, তাহলে ভাগ করে কত নেবো? আর দুইটা করো পরের গুলো করো, হয়ে গেলে পরেরটা করো, ভুলতানি মারতে হবে না। হ্যাঁ দুইটা হচ্ছে এবার তিনটা হ্যাঁ, পরপর করতে থাকো। বলো, 3 এর নামটা বড় দেখো, কখন বেশি আসছে, বাচ্চাদের মতো ভাবছো কি করতে? হ্যাঁ, কত পড়ে থাকলো? 14 নিয়েছিলাম, 14 থেকে 12 বাদ দিলে 2 2 এর পাশে কত বসবে? 4 কেন? 14 তো, 14 তো হয়ে গেছে, পড়ে আছে কে? হ্যাঁ, কত হলো? 2 এর পাশে 7 মানে এই যে 2 এর পাশে 7 7। হ্যাঁ, 3 এর নামটা বড় দিয়ে ভাগ করো। হ্যাঁ, এবার তো 49 কে কি দিয়ে ভাগ দিয়ে দেবে? এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দাদা যাবে, অসুবিধা নেই। এইবার দেখো, তাহলে 441 কে ভেঙে আমরা কি পেলাম? ভালো করে দেখবে, 441 কে এভাবে ভাঙার পর আমাকে কিন্তু 441 কে স্কোয়ার আকারে রাখতে হবে। স্কোয়ার আকারে রাখার জন্য আমরা প্রত্যেকটা সংখ্যা, টোটাল সংখ্যাকে দুটো জোড়ায় ভাগ করব। তাহলে মাঝখানে আমি গুণ চিহ্ন দিয়ে দিলাম, এদিকে একটা ব্র্যাকেট, এদিকে একটা ব্র্যাকেট। তাহলে একটা 3 নেব, অন্য সংখ্যা 7, আর একটা 7। তাহলে 3 গুণ 7, এবং আইটা কি পড়ে আছে? 3 পড়ে আছে, 7 পড়ে আছে, তাহলে 3 গুণ 7। বুঝতে পেরেছো চারটে সংখ্যা কিভাবে ভাগ করা হলো? একই রকম সংখ্যা দুটো জোট তৈরি করা হচ্ছে। এবার 3 7 21, 3 7 একই রকম সংখ্যা। এই সংখ্যাগুলোর গুণফল 21, প্রত্যেকটা অঙ্ক একই থাকে। একই সংখ্যার জোড় নিতে হবে।
মানে টোটাল যে সংখ্যা থাকবে অর্ধেক এদিকে অর্ধেক ওদিকে, তাহলে দুটো একই রকম সংখ্যা তুমি গুণফল পাবো। তাহলে 21 গুণ 21 হলো 21 গুণ 21 মানে 21 স্কোয়ার। তার মানে 441 এর জায়গায় আমরা কত লিখবো? 21 স্কোয়ার। চলো স্কোয়ার আর উঠে যাবে, তাহলে হবে কত? 21। উত্তর কি লিখবো? ঝুড়ির সংখ্যা, আচ্ছা উত্তরে কি লেখা আছে? মোট কতগুলো ঝুড়িতে কমলালেবু রাখা হয়েছে, তাহলে উত্তর কি লিখবো? মোট 21টি ঝুড়িতে কমলালেবু রাখা হয়েছে। বুঝলে? 21টি ঝুড়িতে কমলালেবু রাখা হয়েছে। সব 441টি কমলালেবু 21টি ঝুড়িতে রাখা। লাস্ট টাইম দেখে দেখে উত্তর লিখো। আইসি বুঝতে পেরেছো অঙ্ক? না তাহলে 21টা ঝুড়িতে প্রত্যেক ঝুড়িতে 21টা করে কমলালেবু রাখতে হবে। পুরো উত্তর লিখতে তো বলবে, শুধু ঝুড়ির সংখ্যা। পরেরগুলো করো, পরেরগুলো যার যার হয়ে গেছে। তাহলে স্কুল যাবে কজন? না মাত্র 200 না? করে যাবো বিদেশ করে সাইকেল আর আজকে আমি জানি না আমি যেতেও পারি না। যাবি না তো কিসের বাড়ি যাবি? পোকেমন কাটবে, খেলা করবি। এখন দেখবো না, মেলাও পরেরগুলো করো, পরের দিন তো করো বলো মেলাও। চলছে না? স্কুল যাবো আমি। সমস্যা মুখস্থ টুখস্থ তো খাটবে না, মনে না গেলে ভাঙা ভেঙে দেবো অথবা গুণ করে দেবে। কনফিউশন থাকলে আমি এইটুকুনি জানি যে 25-এর করা 625 এটুকুনি জানি, তারপরে আস্তে আস্তে গুণ করে এটা করে নিই। 32 পর্যন্ত আর পারি, তারপর পারি। ওই যথেষ্ট। 32 1024। আমার 25 থেকে 30 পর্যন্ত ভালো নাম্বার। আজকে এখনো ছুটি আছে, তাহলে একদিনই তো হচ্ছে। ওইটা বলো। আচ্ছা দুইয়ের অঙ্কটা সুলের হয়েছে কোনটা করছো? বস দুইয়ের কোশ্চেনটা কি বলেছে দেখো। এই নাহলে বাড়িতে করবো না, স্কুলে গিয়ে কেন? অঙ্ক হয়েছে তাই বুঝতে হবে। তুই কি বলেছে? আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম, কিন্তু আরো 5টি বই আলমারির বাইরে থাকলো। বইয়ের সংখ্যা 86 হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল? তাহলে এবার ভালো করে বুঝতে হবে। তাহলে আলমারি আছে, এ হচ্ছে আলমারি। আলমারিতে অনেকগুলো তাক আছে, কত তাক আছে আমার হিসাব করার দরকার নেই। বলেছে যে যতগুলো তাক আছে প্রতি তাকে ততগুলো করে বই আছে। হ্যাঁ হইলো যতগুলো তাক প্রত্যেকটাতে ততগুলো বই। তার মানে পরিষ্কার বোঝা গেল কি ওই পুরো তাকের মধ্যে বইগুলো কিভাবে সাজাতে হবে? বর্গাকারে। কিভাবে সাজাতে হবে? বর্গাকারে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যদি বর্গাকারে সাজাতে হয়, বর্গাকারে বৈশিষ্ট্য কি? কি হবে? সমান হবে। তাই
তো এখন যে কটা বই সাজাতে পারলাম না সে কটা বই যদি টোটাল বই থেকে বাদ দিয়ে দিই তাহলে কি পেয়ে যাব? তাকের মধ্যে বই কটা আছে। এখন যে তাকের মধ্যে টোটাল বই পাওয়া যায় সেটা কিভাবে আছে? বর্গাকারে আছে না? যতগুলো তাক প্রত্যেকটাকে ততগুলো বই, সেটাকে যদি রুট করে দিই তাহলে তাকের সংখ্যা আমরা তাহলে কি করতে হবে? তাকের মধ্যে যতগুলো বই আছে সেটা আমাকে বার করতে হবে কিভাবে? টোটাল বই থেকে তাকের মধ্যে যতগুলো বই ঢোকেনি সেগুলো বাদ দিয়ে দেবো, তাহলে পেয়ে যাবো কি তাকের মধ্যে টোটাল বই কটা আছে। আচ্ছা আমি লিখে দিচ্ছি। নয় হবে, ঠিক বলেছো। কি দুয়েরটা 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 নয়, তিনেরটা 6, তিনেরটা 6, চারেরটা 7, তাহলে পাঁচেরটা 15 তাহলে সিজি থেকে এটা বুঝতে পারলে? তারপরে বুঝতে পারলে করছি কি করবো এটা বলো। এই 4 পর্যন্ত আমি মুখে দেখে দিই কত নম্বর অঙ্ক এটা? দুয়েরটা দুয়েরটাতে প্রথমে আমরা কি লিখবো? মোট বই এর সংখ্যা 86। আলমারিতে থাকা বই এর সংখ্যা সমান 86 মাইনাস 5টি 81টি। প্রতিটি আলমারির তাকে কত বলছে তো কি লিখবো? অর্থাৎ আলমারির প্রতি তাকে হ্যাঁ 81 মানে 9 গুণ 9 স্কয়ার, স্কয়ার রুট উঠে গেল তাহলে হলো 9। ছিয়াশি পরে কমা তাহলে আশি করে বুঝতে পেরেছে এগুলো? বাড়ি থেকে মাথা কাটিয়ে চেষ্টা করে আসো, পারবে সব, খুব সহজ অঙ্ক। এটা তো বই শেষ করে ফেললো, চ্যাপ্টার শেষ করে ফেললো। হ্যাঁ বাড়ি কাজ হ্যাঁ বলো। পেজ নাম্বার 206 এর সব কটা অঙ্ক করতে পরের দিন চ্যাপ্টার শেষ করব। থেকে 8.1 সাতেরটা কি বলে? শিশু দিবস আছে, তোমাদের আমি আগে বলেছিলাম যে যে সংখ্যা দিয়ে গুণ করা আছে বলবে, আগে ভাগ করবে তারপর করতে হবে। হ্যাঁ যার যত হয়েছে তার পর থেকে করে বন্ধ আছে আমি ক্লাসে
বাড়ি কাজ জোগাড় হয়ে গেছে তো অঙ্কে? পরীক্ষাতে অনেকে দেবে আমি এখন কিন্তু লিখবো না রাখবো টাইমই আছে আচ্ছা বিজ্ঞানে তোমাদের সিলেবাসটাকে বলে দিই টেক্সট বই যারা যারা এনেছো খুব ভালো যারা টেক্সট বইয়ের মধ্যে লিখে নাও টেক্সট জানলে ভালো নালে শিক্ষক বইতে লিখে নাও তোমাদের ফাইনাল পরীক্ষায় 7খানা অধ্যায় আসবে আউট করে নাও কিছু পত্র বার করে শিক্ষক বইয়ের লাগিয়ে নাও কিছু পত্র বইয়ের শুরুতে টেক্সট বই না শিক্ষক বইয়েরই শুরুর দিকে দেখো সূচিপত্র আছে দেখো এই যে যে অধ্যায়ের নাম বলবো তার পাশে 3 দিয়ে রাখো 3 মানে থার্ড পরীক্ষা কিন্তু যে রুমা বলছিল পিছনে যেটা আমাকে বলতে দাও তারপর তুমি কথা বলবো তো থার্ড ওটা আমি লিখব না সহজ হচ্ছে সাধারণ যন্ত্রসমূহ এর পাশে 3 দিয়ে দাও তারপরে হচ্ছে জীব বৈচিত্র্য তার শ্রেণী বিভাগ তারপরে কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার আচরণ বর্জ্য পদার্থ মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ মুখে আওয়াজ করা দরকার নেই চুপ মাপযোগ ও পরিমাপ মাপযোগ ও পরিমাপ দেখছো মাপযোগ আর পরিমাপ কত নম্বর অধ্যায় দেখো তারপরে হচ্ছে বল ও শক্তি 7টা অধ্যায় হয়েছে এবার দেখো এই 7টা অধ্যায়ের মধ্যে তোমাদের পরীক্ষা আসবে কত মার্কে 70 মার্কে তারপরে প্রত্যেকটা অধ্যায় থেকে 10 মার্ক করে কোশ্চেন আসবে এখন দেখো যে কোনো অধ্যায়েরই 50% শর্ট কোশ্চেন হয় তোমাদের 35 মার্ক শর্ট কোশ্চেন আসবে এটা হচ্ছে সরকারি হিসাব কিন্তু 2 মার্কের আর 3 মার্কের যে কোশ্চেনগুলো থাকবে তার মধ্যে অনেক কোশ্চেনে 1+2 অথবা 1+1 এই স্ট্রাকচারে থাকবে সেখান থেকে তোমরা আরো 15-16টা শর্ট কোশ্চেন পাবো মানে টোটাল 50 মার্কের শর্ট কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসবে বলেছিলে আচ্ছা একদম মিলিয়ে নাও কোনটা কোনটা সাধারণ যন্ত্র অধ্যায় 9 10 11 12 3 5 6
এইগুলো থেকে সব প্রশ্ন আসে। এটা হচ্ছে এইবারকার পরীক্ষার রুটিন। বিভিন্ন বড় দেবো তো এখন। বলো সুজিতা কি বলতে চাও? এটা বলাই শুকে ছিল, বড়টা ছিল না। মনে হচ্ছে আয়ুষি আরো ছিল, আয়ুষি আরো ছিল। আমার আগে হয়ে গেছে তো, যেগুলো হয়নি সেগুলো আগে করবো। জল খেয়ে আসি। আচ্ছা, যন্ত্র যন্ত্র কথা যদি বলা হয় তাহলে সর্বপ্রথমে সবার মাথায় মানে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকম যন্ত্রের নাম আসতে পারে। তাহলে সবার প্রথমে যে যন্ত্রের নাম আয়ুষীর মাথায় আসছে সেই যন্ত্রটার নাম ওর নাম আয়ুষী। বলো আয়ুষী। আয়ুষীর মাথায় কোন যন্ত্রের নাম আসছে? আরে একটা চাকু একটা যন্ত্রের নাম, ঠিক তুই বল। ইঞ্জিন, কিসের ইঞ্জিন? আচ্ছা তাহলে আমি লিখে একে করে, হ্যাঁ তাহলে চাকু, আচ্ছা মোটর সাইকেল। বলো কৃষ্ণ, বলো তরোয়াল। কিছু বলো তোপ, তো মানে কামান। তুই বলো পেরে। হ্যাঁ বই খুলে রেখে দিতে হবে না, বই বন্ধ রাখ। লাঠি বলো, বই খুলে রেখে গেলা বলতি বল। তুই বলো চামচ। তুমি বলো জায়গা, তুমি বলো
ব্যবহার করেছি। ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে মোবাইল ঘাটা যদি বাদ দিই, মোবাইলটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা আর মোবাইলটা কিনে দিলে মোবাইল মোবাইল তো আমি দেখো কতগুলো যন্ত্র আমরা জেনে নেবো। একদম ঘুম থেকে উঠে বললাম, ঘুম থেকে ওঠার পর সহজে অনেকে মোবাইল ঘাটে, অনেকে হ্যাঁ অ্যালার্ম বন্ধ করে অনেকে ওঠে। তারপরে ঘুম থেকে ওঠার পরে অনেক যেটা করে সেটা ব্রাশ। এই যে ব্রাশ এটা সরল এটা যন্ত্র, ব্রাশ কিন্তু একটা যন্ত্র। তারপরে তোমরা সাইকেল নিয়ে এলে, সাইকেলও কিন্তু একটা যন্ত্র। হ্যাঁ টুথপেস্ট ভালো করে দেখবা। পেন একটা যন্ত্র। এই তো অনেক কিছু আমরা যন্ত্র হিসেবে পাচ্ছি। আমি তো প্রায় হাজারখানা যন্ত্র ইউজ করেছি। আচ্ছা তার মানে কত যে শোনো তার মানে ছিলাম সকাল থেকে রাত পর্যন্ত আমরা অনেক রকমের যন্ত্র দেখে থাকি, ব্যবহার করে থাকি। এবার ব্যাপারটা হচ্ছে এই যন্ত্রগুলোর মধ্যে সাধারণ মানে প্রাচীন থেকে আমরা ভাবা চেষ্টা করি। প্রাচীন যুগে মানুষের প্রথম যে যন্ত্র ছিল সেটা পাথর, ঠাস করে লোকের মাথায় মারতো, মানে গাছের ফলে মারতো, গাছের ফল পড়তো, ঠিক আছে? তারপরে দেখলো যে না এবার অন্য প্রাণীকে মারতে হবে, এই প্রাণীকে ঢিল ছুঁড়ে মারতো, প্রাণী মরতো না পালিত। তারপরে তারা পাথর সূচালো করার পর কুরুল বানানো হলো, কুরুল ছুঁড়ে মারলো, গায়ে দেয়ালে মরে যাবে। তাই তো এইভাবে 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 প্রাচীন কালে একটা বিখ্যাত আবিষ্কার সেটা কি ছিল? চাকা। তাহলে চাকা আবিষ্কার হয়ে গেল, চাকাও কিন্তু একটা কি যন্ত্র। এবার কতগুলো জিনিস ভাবো, দেখো যে আমাদের আশেপাশে অনেক যন্ত্র আছে, যে যন্ত্রগুলো একাকি কাজ করতে পারে। যেমন আমাদের সাঁড়াশির কথা বলি, সাঁড়াশি কাজ করার জন্য অন্য কোনো যন্ত্রের সাহায্য নিতে হয় না। সুচ মানে কাজ করানোর জন্য, কাগজ পড়ানোর জন্য, কাজ করার জন্য অন্য কারো সাহায্য নিতে হয়। মানে মানুষ ফোটাতে সেটা ঠিক আছে, সুতো দেবো না এমনি ফোটাবো। আচ্ছা এরপরে পেন একাই কাজ করতে পারে না? না পারে না। কেন পারে না? পেনের সামনে বল থাকে। যদি পেনটাকে আমরা একবারে যন্ত্র বলি তাহলে পেন একাই কাজ করতে ধরে না পারে। লাঠি একাই কাজ করতে পারে। কলের ডান্ডি, এই যে কলের হাতল, না না কলের হাতলের কথা বলছি শুধু, পারে। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে কিছু কিছু যন্ত্র আছে, কিছু না ম্যাক্সিমাম যন্ত্র আছে, যেমন চাকু, চামচ, তরোয়াল, পেরেক কোনো যন্ত্রের মধ্যে পড়ে না। পেরেকটা পড়ে, পেরেকটা বাদ দিলাম। লাঠি, হাতুড়ি, ছেড়ি হলো, এইগুলো যন্ত্রগুলো তবে একাকি কাজ করতে পারে। ব্রাশ, টুথপেস্টের মুখ, পেন, চাকা এগুলো একাই কাজ করতে পারে না। তাহলে এদেরকে আমরা কি বলবো? সরল যন্ত্র। এদেরকে আমরা কি বলবো? সরল যন্ত্র। আর জটিল যন্ত্র হবে মোটর, সেলাই মেশিন, সাইকেল। আচ্ছা এবার মোবাইল। এরপরে দেখো এই একটা চাকা, দু চারটে লাঠি, লোহার লাঠি একদম জুড়ে দিলাম, একটা হ্যান্ডেল লাগিয়ে দিলাম, সাইকেল হলো। তাহলে সাইকেল কি হলো? তাহলে সরল কি হলো? অনেকগুলো সরল নিয়ে তৈরি হলো, সাইকেল তৈরি হলো জটিল যন্ত্র হলো। আচ্ছা সাইকেলে পরে সেলাই মেশিন দেখো, সেলাই মেশিনে কতগুলো কলকব্জা থাকে? আচ্ছা তাহলে সেলাই মেশিন কিন্তু একটা জটিল যন্ত্র। সুচ। সুচ মানে সেলাই মেশিনের মধ্যে সুচ থাকে। মোবাইল। এবার এর সব কিছুর পরে জটিল থেকে অধিকতর জটিল একটা যন্ত্র তৈরি হলো, যেটা হচ্ছে কম্পিউটার। কি আবিষ্কার হলো? কম্পিউটার, মোবাইল ইত্যাদি। তাহলে এখন মোটরসাইকেল কোন ক্যাটাগরিতে পড়বে? মোটরসাইকেল জটিল। জটিল যন্ত্র। মোটরসাইকেল কিসের মধ্যে পড়বে? জটিল যন্ত্র। জটিল যন্ত্র। এইবার তুমি একটা জিনিস ভাববা, সাইকেল হ্যাঁ ওটা জটিল। সাইকেলও জটিল। আচ্ছা এবার একটা জিনিস ভাবো তো, সাইকেল আর কম্পিউটার কিন্তু জটিল।
তাহলে কি তৈরি হলো? সাইকো কম্পিউটার তাহলে আজকে না তাহলে তৈরি হলো আজকের দিনে স্কুটি, ব্যাটারি স্কুটি। আর একটু অ্যাডভান্সে যায়, টোটো গাড়ি, তাই 4টে চাকা লাগিয়ে দিলাম, আমাদের কম্পিউটার ঢুকে দিলাম, তাই তৈরি হলো টেসলা। আচ্ছা টেসলার নাম শোনো নি? হ্যাঁ মানে ব্যাটারি চালিত গাড়ি, চেষ্টা আমাদের কম্পিউটার থেকে। এখন মোট ভালো তাহলে এখন তাহলে সেগুলোকে কি বলবো? সবগুলো কিন্তু অধিকতর জটিল। আলাদা আমাদের রকেট কোন ক্যাটাগরির মধ্যে পড়বে? এবার তার মানে পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ বলবো, বন্দুকের সাথে কয়েকটা প্লাস্টিক মিশিয়ে তৈরি হচ্ছে। আচ্ছা তাহলে এটা নিয়ে বলতো তো। আচ্ছা এই শোনো, সুচ তারপরে শুনবা আবিষ্কার কিভাবে হয় বুঝতে পারলাম। আবিষ্কার সিম্পল ভাবেই হয়, একটা করে আবিষ্কার হয়। পরবর্তীতে সেই ছোট ছোট আবিষ্কারগুলোকে একটা মানুষ পড়াশোনা করে, সবগুলোকে জুড়ে দেয়, যেটা নতুন একটা আবিষ্কার করে। আবার সেইগুলোকে জুড়ে আবার নতুন অন্য আবিষ্কার হয়। পরে মানে এর পরের ব্যক্তি এই সবগুলোকে আবার পড়াশোনা করে, ওর মধ্যে আবার নতুন আবিষ্কার করে। ঠিক আছে, আমি বড় হয়ে চাকু আর চামচকে একসাথে করব। তার মানে হচ্ছে আজকের দিনে তোমরা যে সিলেবাস করছো, ভালো শুনবা, আজকের দিনে যে সিলেবাস করছো তার কিন্তু বাস্তবে কোনো অ্যাপ্লিকেশন নেই। আগে ছিল রোকিয়া বল, তারপরে রোকিয়া বল, তারপরে এখন এই সিলেবাস তোমরা যত ভালো করে পড়বা, তোমরা আমাদের বাড়ির আশেপাশের অনেক কাজকর্ম করতে পারবা এবং সাধারণ জিনিসপত্র খুব ভালোভাবে করতে পারবা। তাহলে চাকু আর চামচকে একসাথে করে দেবো। চাকু আর চামচ একসঙ্গে ছিল না, চামচ আর স্ট্র একসঙ্গে হয়েছিল। কি করে চামস্ট্র মানে আমস্ট্রং হয়েছিল আগেকার এখনকার দিনে তোমরা তো প্লাস্টিকের স্ট্র দিয়ে ডাবের জল খাও, আগেকার দিনে ওই হ্যাঁ লোহার না, ওই লোহার ওই ইয়ের পিতলের হতো, লোহার হতো না, পিতলের স্ট্র, ওগুলো এখনো পাওয়া যায় বাজারে। ওই স্ট্রগুলো কি হয়, খাওয়ার পরে ওগুলো ধুয়ে টুয়ে নিয়ে আবার ব্যবহার করা যায়। আর চামচ তাহলে কি করে আবার ব্যাপারটা হচ্ছে আগেকার দিনে মোটা মোটা চামচ হতো, স্যুপ খাওয়ার জন্য। ওর সামনে ভেতর দিয়ে পাইপ মতো থাকতো, তাহলে মোটামুটি অনেক কিছু বুঝতে পারলাম। এইবার চলে আসি যে যন্ত্র কত প্রকার, তাহলে তাহলে সুজয় বাবু যন্ত্র তাহলে কত প্রকারের বললাম আমরা? 3। সরল যন্ত্র, জটিল যন্ত্র আর জটিলতর যন্ত্র হয়ে গেল। সরল যন্ত্র মানে এটা শাবল হতে পারে, জটিল যন্ত্র মানে সেলাই মেশিন হতে পারে, আর জটিলতর যন্ত্র মানে কম্পিউটার হতে পারে। ঠিক আছে? হ্যাঁ মোবাইল হতে পারে। তোমরা যখন কম্পিউটারের দোকানে যাবা, তোমরা কত আবেগ নিয়ে যাবো, ও আমরা কম্পিউটার কিনবো। দোকানদার বলে কোন মেশিন নেবেন? দোকানদার কি বলে? কোন মেশিন নেবেন? পিসি দেবো পিসি তার মানে পিসি মানে পার্সোনাল কম্পিউটার ঠিক আছে। এবার চলে আসি যে লিভার। হয়তো শুনবা যন্ত্র করার সময় সবার প্রথমে যন্ত্রগুলোকে ভাগ করা গেল, ভাগ করার পর দেখা হলো কি যন্ত্রগুলো একটা বিশেষ ধরনের কাজ করছে। কি কাজ করছে? যেমন হচ্ছে ধরো কোনো একটা বড় পাথর সরাতে হবে, তো তখন মানুষ কি করে? হাত দিয়ে সরানোর চেষ্টা করে, 4 জন মিলে একটাকে তুলে ওই জায়গায় ফেলার চেষ্টা করে, হ্যালো বলো বলি কেন আসুনি কেন কি হয়েছে? কোথায় তো আমার ইউটিউব আছে, SSCDC সার্চ করো, ভিডিও আসবে, SSCDC সার্চ
করো, ফার্স্টে চ্যানেলে আসবে, ভিডিওতে যাবে, একদম নিচে চলে যাবে, ক্লাস 10 লেখা থাকবে, চাপ মারতে দেখবে। আবার ক্লাস 10 এ একটা ছেলে তোমার বন্ধু আছে। আচ্ছা, এই শোনো, তাহলে আমরা এখন একটা ষড়যন্ত্র বানানোর চেষ্টা করব। ষড়যন্ত্র কেমন বলো তো? সুন্দরী বানাবো। বিষয়টা হচ্ছে যে সরল যন্ত্র তৈরি হয় সাধারণভাবে মানুষের প্রয়োজনে মানুষ আগে তৈরি করেছিল। আগেকার দিনে যখন বড় বড় পাথর ছড়ানো হতো, অনেকজন মিলে পাথরকে ঠেলতো। তারপরে মনে হলো যে ওরে বাবারে, একটা পাথরকে ঠেলতে একজনকে যদি 1 টাকা করে দিই তাহলে 5 টাকা করে লাগছে। তাই আমি এমন কিছু তৈরি করি যাতে আমি দুজন মানুষ দিয়ে এগুলো করতে পারি। তখন তৈরি করা হলো কি, তখন প্রথম মানুষের মাথায় বুদ্ধি এলো, আমরা একটা শাবলের আবিষ্কার করতে পারি। এই শাবল দিয়ে কি করতে পারবো? খুব সহজে কোনো একটা পাথরের চাঙড়কে আমরা তুলে ফেলতে পারবো, একই না? তাহলে এই যে সুবিধা, এই সুবিধাটা আমরা কিসের জন্য পেলাম? কিসের জন্য পেলাম? ষড়যন্ত্রের মাধ্যমে পেলাম। এখন তোমরা পেন দিয়েও জিনিসটা করতে পারবা এইভাবে। আমি মোবাইল দিয়ে দেখাই, তোমরা বই দিয়ে করবা। আচ্ছা আচ্ছা, এই বক্স দিব, ভালো করে দেখো, এটা একটা বক্স, তাই তো? এই বক্সটাকে আমি সরাবো, তাহলে আমি কি করলাম? বক্সটা এখানে বসালাম, বসিয়েছি বক্স। বসানোর পর আমি এখানে একটা লাঠিকে ফিক্সড করলাম, হলো? এবার এর সামনে লাঠি দিয়ে সামনেটাকে ঠেললাম, তাহলে এখানে আমরা 3টে পয়েন্টার পাবো। ছবি দিয়ে দাও। এই হচ্ছে লাঠি, হলো? এই লাঠির সামনে বড় পাথর আছে, মানে গোটা বাধা। বড় পাথরটা কি? বাধা। বড় পাথরটা কি? বাধা। এখন আমি চাপ দেবো কোন প্রান্তে? মাঝখানে না এখানে? তাহলে এখানে আমরা কি লিখবো? বল। এখানে আমরা বল প্রয়োগ করব। কিন্তু ভালো করে দেখবা, সরাসরি বল প্রয়োগ করলে কি কাজ হয়? হয় না। মাঝখানে একটা ইট ঢুকিয়ে নিতে হয় না? ওই ইটকে আমরা কি বলবো? আলম্ব। কি বলবো? আলম্ব। বোঝা গেল? তাহলে আমরা কি পেলাম? এক ধরনের লিভার পেলাম, যে লিভারের এক প্রান্তে কি থাকে? বাধা, অন্য প্রান্তে বল, আর মাঝখানে কি থাকে? আলম্ব। কি পেলাম? আলম্ব। এবার চলে আসবে যে পেয়ারা কাটা মেশিন। পেয়ারা কাটা মেশিনের ব্যাপারটা এরকম, পেয়ারা কাটা মেশিনের সামনে এরকম ভাবে আটকানো থাকে, থাকে কি থাকে না? থাকে তো? তাহলে এটা আটকানো আছে। আচ্ছা, এই মাঝখানে কি দেওয়া হয়? পেয়ারা। মাঝখানে কি দেওয়া হয়? আর বল প্রয়োগ করা হয় অন্য প্রান্তে, তাই তো? ও, তার মানে যেটা ফিক্সড সেটা হচ্ছে আলম্ব। আলম্ব কোথায়? একটা প্রান্তে। মাঝখানে কি আছে? বাধা। মাঝখানে কি আছে? বাধা। বল প্রয়োগ করছি অন্য প্রান্তে। ও, তাহলে কি পেলাম এক্ষেত্রে? যে আলম্ব আছে এক প্রান্তে, মাঝখানে আছে পেয়ারা, মানে হচ্ছে বাধা, আর অন্য প্রান্তে আমরা কি প্রয়োগ করছি? বল। তাহলে এটা এক ধরনের কি পেলাম? লিভার। এটা এক ধরনের লিভার। বোঝা গেল? এবার আরেক ধরনের লিভার আছে, 3 ধরনের। আরেকটা লিভার আছে, আরেকটা লিভার হচ্ছে চাইনিজদের খুব কাজে লাগে। হ্যাঁ হ্যাঁ, শুয়ে তো বকে, ও বকা ছাড়া কোনো কাজ আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটা কি বলা হয়? চপস্টিক। চপস্টিক দিয়ে কোনো জিনিসকে তোলা যায়। আচ্ছা, এবার দেখো চপস্টিক দিয়ে কোনো জিনিস তোলার পদ্ধতি। এটা কি? বাধা। এটা কি? তাহলে বাধাকে আমরা একটা প্রান্তে তুলছি, কিন্তু বল প্রয়োগ করছি কোথায়? মাঝখানে বল প্রয়োগ করছি, আর পেছনের প্রান্ত ফিক্সড, তাই তো? তাহলে পেছনে কি আছে? আলম্ব, মাঝখানে কি আছে? বল, সামনে কি আছে? বাধা। আরে ও জাস্ট একটা কোনরকম চেপে ধরেছে। তাহলে বাধা, মাঝখানে বল, আর এই সাইডে
ছিল? বাধা তৃতীয় উপকরণের মাঝখানে কে ছিল? বল। বলো তো সুজয়, তৃতীয় উপকরণের মাঝখানে কে ছিল? এবার শুনবো, ভালো করে শোনো। আলম্বকে তোমরা এ দিয়ে বলবো। আলম্বকে কি বলবা? এ। বলকে কি, এই বাধাকে কি বলবা? বি বল বাধাকে বি বি বলবা। না বাধা হচ্ছে অবস্ট্যাকল। ও বি মানে বাধা। তাহলে ও বি বাধা, বি মানে বাধা। আর বল মানে ক্রিয়েট প্রেসার, ক্রিয়েট সি চাপ। বল। এবিসি তাহলে বলকে আমরা সি দিয়ে প্রকাশ করব। বলকে আমরা সি দিয়ে প্রকাশ করব। আচ্ছা বলকে সি দিয়ে প্রকাশ, বলকে আমরা পি দিয়ে, পাওয়ার ফোর্স এফ। বলকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এফ দিয়ে। খেলা ঠিক আছে? স্পোর্টস মানে তো বল প্রয়োগ করা। ফোর্স মানে বল প্রয়োগ করা। ফোর্স। কোনো জিনিসের উপর আচ্ছা কি পেলাম তাহলে ভালো করে দেখো। এই যে পেলাম যে এইবার লাস্ট কথা বলছি, এটা কিন্তু ভুলে যাবো, মনে রাখো। যখন তার তিন ধরনের লিভার বুঝতে পেরেছি। যখন লিভারের মাঝখানে আলম্ব থাকে সেটাকে আমরা কি বলবো? প্রথম শ্রেণীর লিভার। কি বলবো? প্রথম শ্রেণীর লিভার। বুঝছে? কোন লিভারের মাঝখানে যদি বাধা থাকে, মাঝখানে যে লিভারে বাধা, সেটা আমরা কি বলবো? দ্বিতীয় শ্রেণীর লিভার। আর যে লিভারের মাঝখানে বল থাকে তাকে আমরা কি বলবো? তৃতীয় শ্রেণীর লিভার। হয়ে গেল? এখন মনে রাখা সহজ পদ্ধতি। তোমরা শুধু মনে রাখবা মাঝখানটা। কি মনে রাখবা? মাঝখানটা। মাঝখানে আলম্ব এ। মাঝখানে কি? এ ফর আলম্ব। এ ফর আলম্ব। তাহলে মাঝখানে যদি আলম্ব থাকে তাহলে এক সাইডে বাধা, অন্য সাইডে বল থাকবে। তিনটে জিনিসই তো আছে। তাহলে যে সকল লিভারের ক্ষেত্রে এক প্রান্তে বাধা, অপর প্রান্তে বল এবং মাঝখানে আলম্ব থাকে তাকে আমরা কি বলবো? প্রথম শ্রেণীর লিভার। মনে রাখবে কি করে? এ ফর আলম্ব। এ মানে আগে ফার্স্ট না। ওই যে আমি বাধা আরম্ভ বল বাধার বল দুই সাইডে দিয়ে বল ওই সাইডে ও দাদা তুমি মানে ব্যাপারটা হচ্ছে কি বলতো, তুমি কখনো ভাবো না যে আমি পাথরের উপরে চাপ দিচ্ছি না, পাথর ওদিকে যাচ্ছে, আমি এদিক থেকে বল প্রয়োগ করছি, যেদিক থেকে সেদিক করবো। আচ্ছা 2 নাম্বার। তাহলে 2 নাম্বার হচ্ছে কি? যে প্রকার লিভারের ক্ষেত্রে এক প্রান্তে আলম্ব, অন্য প্রান্তে বল, আর মাঝখানে রেখে থাকবে বাধা। তাকে বলে দ্বিতীয় দ্বিতীয় শ্রেণী। এ মানে 1, বি মানে 2, বুঝতে পারছো তো? এর লাস্টে লাগলো ফোর্স। ফোর্স মানে বল। বল তৃতীয় তৃতীয়। তাহলে বাধা এক সাইডে, আলম্ব অন্য সাইডে, আর মাঝখানে কি? বল বাধা বলে তৃতীয় শ্রেণী বাদিক্রান্তিক না, বাদিক্রান্তিক বলে কিছু নেই। প্রান্ত আর মিডিল। প্রান্ত আর মিডল আমরা শুধু মিডিলটা মনে রাখবো, প্রান্ত অটোমেটিক্যালি মনে শুধু রাখবো। একটা বল ভেতরে যাবে সেটা আরম্ভ ডান দিকে আর বাধা সেটা আচ্ছা হয়ে গেল। এবার বিশেষ বার্তা। বিশেষ বার্তা হচ্ছে যে পরীক্ষার সময় ছেলেপিলে যে ভুলটা করে আসবে সেটা হচ্ছে যে সুন্দর একদম গরুর মতো জাবর কেটে মুখস্থ করে যাবে যে প্রথম শ্রেণীর লিভার কাকে বলে, কিন্তু ছবি আঁকবে। ছবি আগে দেখাতে হবে ছবি মাস আমি বেশি ছবি এঁকেছি, বুঝতে পারছো? রাখলেই হবে এখানে বাধা এত বড় গোল্লা পাকানো দরকার, জাস্ট বাধা লিখবা। এটাই পাশে বাধা এই পাশে বল মাঝে আলাদা দিকে যাব তাহলে আর বাধাটার নিচে নম্বর দাগটা থাকবে তো এই তো এইভাবে ছবি। ও দাদা 5 নম্বরে কোশ্চেন দেখছি হ্যাঁ 5 নম্বরে কোশ্চেন দিতে ছিল আমাদের ছিল আর ছবি আঁকতে দিয়েছিল কার ছবি? আর রিপ্রিন্ট মনে যে আলম্ব এই পার্টটা পরীক্ষাতে হাতটা সেভ হয়ে যাবে ওরা দিয়ে আমি সব পারলে সব দিক থেকে টাইপ স্যার পালে আর কি 20 নম্বরে কোশ্চেন করে কোশ্চেন তো সহজ হয়েছে। স্যার 20 নম্বরে আসল পারে এই সব ওটা মনে রাখা। 20 নম্বরে কোশ্চেন করে এসেছি কিন্তু 5 নম্বরে আচ্ছা এবার আসি, কতগুলো যন্ত্রের নাম থাকবে। যেমন আসছে কুদাল। তাহলে তুমি বলো কুদাল কোন শ্রেণীর যন্ত্র? কোদাল কোন শ্রেণীর যন্ত্র তোমাকে খেয়াল রাখতে হবে যে মিডল পয়েন্টে কে আছে। কোদাল কি হয় তাই তো ভুলে গেলাম কোদাল আছে তৃতীয় শ্রেণী তৃতীয় স্যার তৃতীয় তুমি শুধু ভাবো কোদালের কোন জায়গাটা স্থির থাকে, তাহলে বুঝতে পারবে। কোন জায়গাটা আমি পারবো বলবো আমি বলবো পুরো মাঝখানে যাবে তার
মাঝখানে স্থির, মাঝখানে আলম্ব। পায়ের আলম্ব দিয়ে লাঠি মাঝে মাঝে অংশটা মাঝখানে মাথা আয়ুষী, কাঁচি। কাঁচি কেমন শ্রেণীর লিভার? কাঁচি কোন অংশ স্থির থাকে? এবারে ওর বলো। কাঁচির কোথায় বল প্রয়োগ করি, কোথায় আলম্ব থাকে, কোথায় স্থির থাকে, কোথায় কাজ হয়? বল। তারপরে মাঝখানটা যেখানে জয়েন্ট দেওয়া থাকে সেটা স্থির জায়গা, আর সামনে হচ্ছে কাটাকুটি করি। এটা মাঝখানে স্থির মানে কি? মাঝখানে আলম্ব, তাহলে আলম্ব ফর এবিসিডি। কাকে বলছি, কে শুনছে? সৃজিতা বলো। হাতুড়ি দিয়ে পেরেক তুলবো। হাতুড়ি দিয়ে পেরেক তুলবো। তাহলে এক্ষেত্রে হাতুড়ি কোন শ্রেণীর লিভার? হাতুড়ি দিয়ে পেরেক তোলা দেখেছো কোনদিন? এই হচ্ছে কাঠের পাত্রের তোল, এখানে হচ্ছে পেরেক আছে, হলো? এবার হাতুড়ি তো অনেকটা এরকম হয়, হয় কি হবে? তাহলে এইখানে বল প্রয়োগ করে আর এখান থেকে পেরেকটা ওঠে। হ্যাঁ, এবার বলো। তাহলে এখন এটা কোন শ্রেণীর লিভার? এখানে বল প্রয়োগ করছি, এখানে কাজ হচ্ছে, আর এখানটা স্থির। তাহলে তোমার কোশ্চেন না, মাঝখানে আলম্ব বল কথা, এই প্রান্তে বল প্রয়োগ করছে, এই প্রান্তে কাজ, এই মাঝখানে স্থির না, মাঝখানে আলম্ব থাকলে ওই মা বাড়ি গেছিলাম না, পুরা পেরে পেরে খেয়েছি, খেয়েছি বসে আছি। এই নিজের ছিল বলে গেলাম, লোকের সাথে ওগুলো কথা ভুল সময় নেই। হ্যাঁ, এখন একটা কাজ পড়ে গেছে, করে বিয়ের পরে গিয়ে বলতে আসবো। ওইসব কথা। আচ্ছা, এরপরে চলে আসবো হচ্ছে কৃষ্ণবাবু, বটেল ওপেনার। তাহলে কোন শ্রেণীর লিভার হবে? আমার গায়ে এসে লাগছে। বটেল ওপেনার বলো। আচ্ছা, তুমি বলো, নিশান বলো। বটেল ওপেনার কোন শ্রেণীর লিভার? বাদ দাও, তুমি বলো। বটেল ওপেনার কোন শ্রেণীর লিভার? দ্বিতীয় হ্যাঁ, কি করে? না দাদা দুটো বলে তো আরেকটা চলে যাবে এই বটেল ওপেনার কেমন বলতে দাও, ভালো করছো। এই জায়গাটায় মনে করো বাধা আছে, এই জায়গাটায় ফুটোটা আংটিটা বের করে বাঁধিয়ে দেবে। আর কি হলো? ফ্রিজের গায়ে লাগানো থাকে আমি হাতের দিয়ে বলি, হাতের যেটা আছে এইটা এইভাবে ধরে। ভালো করে শুনবা, এই যে মাথার অংশটা দেখতে পাচ্ছ তো, এখানে ছিদ্র থাকে, এখানটা আটকে যায়। এই মাথার অংশটা এইভাবে চাপ দেখো, মানে বোতলের মূর্তির উপরে চাপতে বোতলের মূর্তি খোলা। তাহলে এই অংশটা আলম্ব, এখানটায় হচ্ছে কাজ হয়, এই সাইডে বল, তাহলে মাঝখানে কি বাধা, তাহলে দ্বিতীয় শ্রেণী লিভার। মাঝখানে বাধা মানে দ্বিতীয় শ্রেণী লিভার। আচ্ছা, এবার চলে আসছে হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারটা জানো কি? আরে একবার বলুন না, হচ্ছে বাধাটা কোন জায়গায় থাকে জানো?
বাঁধানো বল মাঝখানে মাঝখানে বল। আর বাদিকে বাঁধা থাকে ওদিকে ডান দিকে হ্যাঁ বুঝে গেছি আচ্ছা এবার শোন, এবার চলে যাচ্ছি ঠেলা গাড়ি। ঠেলা গাড়ি দেবো ওই এবার রাস্তা তৈরি শুরু হয়। ছোট ছোট হাত দিয়ে রান্না গাড়ি থাকে না, যেমন তোমার পিস নিয়ে যায় যে ঢেলে দেয়। তাহলে এখন সেই গাড়িটা হচ্ছে কোন শ্রেণীর লিভার? হ্যাঁ বল ফার্স্ট হচ্ছে প্রথম শ্রেণী বলবো স্যার প্রথম শ্রেণী লিখা আছে স্যার প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী স্যার দ্বিতীয় শ্রেণী মাঝে দিয়ে চাকাটাতে কাজ হচ্ছে দ্বিতীয় শ্রেণী ও না দ্বিতীয় শ্রেণী মাঝে তো স্থির থাকে না মাঝে তো হ্যাঁ স্যার দ্বিতীয় শ্রেণী কারণ চাকাটা হচ্ছে আর এই পাশ থেকে বল প্রয়োগ করছে আর বাধা রয়েছে দ্বিতীয় হ্যাঁ শ্রেণী। দ্বিতীয় না দ্বিতীয় বলেছে দ্বিতীয় চারটা মনে দুটো বলেছিল তারা একটা লেগে ফেলে বলছে আচ্ছা এবার চলে আসি হচ্ছে বিয়ে বাড়ি। তাহলে বিয়ে বাড়িতে এটা বলো বিয়ে বাড়ি কোন শ্রেণী বিয়ে বাড়ি কোন শ্রেণী বলো বিয়ে বাড়িতে গিফট নিয়ে ওই যে বিয়ে বাড়িতে দেখবা ক্যাটারিং এর লোক যে মিষ্টি মিষ্টি দেয় না সেই ইয়েটা নিয়ে চিন্তা, এই চিন্তা কোন শ্রেণীর লিভার? চিন্তা মানে বিয়ে বাড়িতে মিষ্টি দেয়। ও ওরা পারবো স্যার পারবো ওটা তৃতীয় শ্রেণী হ্যাঁ স্যার তৃতীয় মাঝখানে বল মাঝখানে বল প্রয়োগ করে আর এদিকে ওই যে মাথা বলতে রসগোল্লা দিলে হ্যাঁ স্যার ওটা তৃতীয় শ্রেণী মানে আমি স্যার মাছ ধরা ছিপ হ্যাঁ মাছ ধরা ছিপ মাছ ধরা ছিপ প্রথম এই শ্রেণী প্রথম শ্রেণী আচ্ছা এটা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী স্যার দ্বিতীয় শ্রেণী এটা দ্বিতীয় শ্রেণী স্যার মাছ ধরা ছিপ কখনো দেখেনি মাছ ধরা ছিপ হয় কি লম্বা হয় লাঠি বই? আমি দেখেছি ওর মধ্যে কি দড়ি বাঁধা না এখন মাছ ধরতে যাচ্ছে এই দেখো মাছ ধরা ছিপে বসে ও দাঁড়ি বানিয়ে দিচ্ছি এটা না ওদের দরকার নেই। এখানে বাঁধি না না থাক তুমি যাও। হ্যালো আর দেখো মাছ ধরা ছিপে এই অংশটা ফিক্সড, তোমার এই লাঠি অংশটা দেখা ধরাই যাচ্ছে না থাকবে পাটটা নয়। বলো তোমার লাঠি দেখা যাচ্ছে না এই অংশটাই মাছ টান দেয় বুঝছে? তাহলে আমি কি বল প্রয়োগ করেছি এখন? আর দেখো এই অংশটা ফিক্সড, পেছন অংশটা ফিক্সড, আটকে রাখতে হবে। আর আর সামনে এই অংশটাই মাছ বাঁধে, তাহলে এই অংশটা কাজ করছে মানে বাঁধা, মাছ হচ্ছে বাঁধা। তাহলে এখন মাছ আলার মাছ ধরে কি করে? মাছ খেতে একটা গোল্লা থাকে, গোল্লাটাকে ঘোরায়। অনেকে আবার টান দিয়ে ঘুরায় তারপরে বল প্রয়োগ করছে মাছ খায়। তাহলে তৃতীয় এটা তৃতীয় শ্রেণী। আলাদা কিন্তু অনেকে তো এরকম টান দিয়ে ওদের মাথায় সমস্যা। না না যাদের ওই গোল গোল ঘুরানোর জিনিস নেই আচ্ছা এবার হচ্ছে টেক্সট বই থেকে পড়া দেখা ওদের লাগিয়ে নাও। তাহলে একবার শিক্ষক বলছে আমি দেবো আজকে অনেকক্ষণ পরে মুখটা আমি দেবো আজকে। এবার তুমি দেবে বাড়ি যাবো খাবো দাবো পেনটা তো দেবা স্যার আমার সুদীপ তো পেন দিচ্ছে না আমি কেন দেবো আমার ব্যথা লেগেছে সায়ন তো আসেনি আজকে। এখন তো এবার তারা তো দেখা খালি সুদীপ তো তোমার আজকে স্কুল যা হবে না দেখ সায়ন বাদে সবাই এসে আসেনি সুদীপ তো দাও। এখন নিউ যুগ সায়ন বাদে সবাই আসেনি পঞ্চায়েত দশটা দশ বাজে দেখ তোমার আজকে স্কুল আমার গায়ে বারবার লাগছে সায়ন আর বই সায়ন দাও। শুনতে হবে সায়ন আর সায়ন স্যার আমার পেন দিতে বলুন একই নামে দুই ব্যক্তি আছে সূর্য কি বলছে সূর্য আর বল দাগানো শুরু করো। এবার পেন দিয়ে দাও। এবার দে না পেন দেয়া যাবে না আর তুমি খেলা করছো না? কিন্তু স্যার ও গায়ে যায়নি আমি গায়ের বাইরে এখানে দিয়ে দে না স্যার দিন তো হয়ে সব গায়ে ওড়ে দিয়ে দে কি হয় আছে দাগানো শুরু করো। পেন দাও সবার 225। কোন টপিকের কোন নয় আছে অধ্যায় নাও। মাথায় টপিকে অধ্যায় টপিক হচ্ছে 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 এই কোশ্চেন দিতে বলবো বলা যাবে না এক। নিচে অংশগুলো করো স্যার ये तो नहीं सर তিন। তিন আরে তিনে শুধু প্রথম টুকু। সুচ তিনে একটু শুধুমাত্র প্রথম টুকু। ও দা সুচ কোনটা? সুচ সুচ আকাশ ভালো জান ফেলো 4 5। চার চটিন
আছে এবারে 1 যন্ত্র, 2 ষড়যন্ত্র, 3 জটিল যন্ত্র, 4 কোণগুলি, 5 সেলাই মেশিন, 6 একই কাজে ব্যবহৃত ছক আছে। 6 5 4 ছক কটা এখানে? তাহলে এইটুকু। আচ্ছা দাঁড়াও, ও না না না, এটা 229। হ্যাঁ সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সংখ্যাটা ওটা তো টপিক 20 হলো। এই হলো এটা টপিক থাকবে তো। একটা স্যার লাগবে। 3 4 5 4 দ্বিতীয় শ্রেণী। 3 4 5 আচ্ছা 5 লাগবে, 5 হ্যাঁ। এবার হচ্ছে 6 তৃতীয় শ্রেণী, হ্যাঁ 7 প্রথম দ্বিতীয় এবং তৃতীয় আর দিও না। হ্যাঁ বল। এটা তোকে বলছি না তুমি যে দ্বিতীয় শ্রেণী বললা না ঠেলাগাড়ি দ্বিতীয় শ্রেণী বললা ঠেলাগাড়ি বললা না দ্বিতীয় বললা আচ্ছা 7 হয়েছে। 7 7 এর পরে হচ্ছে 9 এর প্রথমটুকু, 10 এর প্রথমটুকু, দাদা নয় কত দূর শুনতে পারবো এক লাইন। ব্যাখ্যা ব্যাখ্যা বলতে হবে। ব্যাখ্যার ওই ব্যাখ্যা ফার্স্ট লাইন, 10 ফার্স্ট লাইন, 11 12 লাস্ট লাইন 12 লাস্ট লাইন, আবার সে বাজারে যাব 12 লাস্ট লাইন। বাজারে ব্যবহৃত দাড়ি পাল্লা প্রথম শ্রেণী। তারপরে পেজ 13 স্টার দিয়ে রাখো। আর পরের দিন পরীক্ষা দিবা হ্যাঁ কত নম্বরে 5 তারপরে আবার শুনতে। এটা 10 দিয়ে কোনো পরীক্ষা দিতে হলো না এক লিভার কাকে বলে 1 লিভার কাকে বলে, 2 লিভার শ্রেণী, 3 প্রথম শ্রেণী লিভারের ছবি আঁকো। আচ্ছা এই কাকে বলে সঙ্গে কিন্তু ছবি আঁকা ফ্রি, ফিরি শুধুমাত্র ছবি আঁকো বলে কিছু আসবে না। লিভার কাকে বলে রাখতে হবে না তো সব ফিরি কোনটা লিভার কাকে বলে এখানে ছবি আঁকতে হবে লিভার কাকে বলে সঙ্গে ছবি আঁকতে হবে না, কিন্তু প্রথম শ্রেণীর লিভার কাকে বলে, তাহলে প্রথম শ্রেণীর লিভারে কিন্তু ছবি আঁকতে হবে। দ্বিতীয় আচ্ছা ছবি আঁকা কিন্তু এইখানে যেরকম ভাবে এঁকেছে না, ত্রিভুজ বাটখারা ওসব না, নাম লিখে দেবো জাস্ট হ্যাঁ দাগ দিয়ে নাম লিখবো এখানে বল এখানে বাজার হ্যাঁ একটা দাগ দেবা, বল আর রম্ব বাঁধা। এবার যেটা যেখানে থাকবে সেটা সেখানে দেবে। ছবি করলাম বললাম। প্রথম দ্বিতীয় তো করতে হবে কার দিয়েছো আচ্ছা 4 ক্ষেত্রে ছবি আঁকো আছে 5 বৈশিষ্ট্য। ঝাড়ু দেখাবো 5 বৈশিষ্ট্য নাকি 5 দ্বিতীয় শ্রেণী লিভারের বৈশিষ্ট্য। আচ্ছা 6 হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের ছবি আঁকো। দেখাবো হ্যাঁ 7 7 8 9। আচ্ছা ছবি আঁকার মধ্যে কিন্তু এই ব্যাখ্যাগুলো কিন্তু পড়তে হবে। এবিসি এসব করতে হবে এই ভালো করে শোনো, 3 4 8 6 এই প্রশ্নগুলোতে এ বি সি এইসব দিয়ে একটা দিয়েছে না, কিচ্ছু পড়তে হবে না। দাগ দেওয়া জাস্ট ছবি আঁকবা, দিন নিচে লিখবা চিত্র প্রথম শ্রেণী লিখবা। পুরো না তুই দাগ অনেক- দেবো তুই মাঝখানে দেখো বল তারপরে বাধা তারপর না হ্যাঁ। যেখানে বলতে হ্যাঁ ওই টুকুনে